বাংলাদেশিদের জন্য সুখবর দিল ওমান সরকার। আর অপরদিকে ওমানে কমছে বাংলাদেশির সংখ্যা, সুযোগ নিচ্ছে অন্য দেশ। অপরদিকে দেশ থেকে প্রবাসে গেছে 11,14,000 নারী কর্মী। আর এদিকে বন্ধ হওয়ার ঝুঁকিতে ইতালি শ্রম বাজার। এরপর থাকছে সুখবর এলো সৌদি থেকে, তীব্র গরমে নয়, শীত ও বসন্তকালে হবে পবিত্র হজ। এরপর থাকছে মারা গেছেন আলোচিত জল্লাদ শাহজাহান। সবশেষে থাকছে চা বিক্রি করে স্ত্রীকে নিয়ে বিশ্বের 26 দেশ ভ্রমণ। বাংলাদেশিদের জন্য সুখবর দিল ওমান সরকার। নিয়ম মেনে ওমানের ভিসার জন্য আবেদন করলে মাত্র 1 থেকে 4 সপ্তাহের মধ্যে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার ওমান দূতাবাস জানিয়েছে, অনুমোদিত ক্যাটাগরিতে উপযুক্ত বিবেচিত হলে তারা তথ্য যাচাই বাছাই করে সর্বোচ্চ 4 সপ্তাহের মধ্যে ওমানের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে। এছাড়া ভিসা আবেদন গ্রহণ এবং ইস্যুর ব্যাপারে তারা রয়্যাল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করবে। সম্প্রতি ঢাকার ওমান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশিদের উপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা থেকে কিছু নির্দিষ্ট শ্রেণীকে অব্যাহতি দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ফ্যামিলি ভিসা ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোয় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক ও বিনিয়োগকারীদের ভিসার উপর থেকে। অফিসিয়াল ভিসা ও আর্থিক ক্ষমতা সম্পন্ন পর্যটকদের ভিসাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। গত বছরের 31 অক্টোবর বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দেয় ওমান। ভিসা নিষেধাজ্ঞার পর ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছিল, এই নিষেধাজ্ঞা সাময়িক। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসাব অনুযায়ী 2004 থেকে 2024 সাল পর্যন্ত দেশ থেকে 16,53,343 জন ওমানে গেছেন, যা বিদেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকের 13.20%। ওমানে কমছে বাংলাদেশির সংখ্যা, সুযোগ নিচ্ছে অন্য দেশ। ওমানে এক ধাক্কায় 35,000 বাংলাদেশি কমে গেছে। ওমানের জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্য মতে 2023 সালের শেষে দেশটিতে বাংলাদেশির সংখ্যা ছিল 7,19,111 জন, যা চলতি বছরের মে মাসের পর কমে দাঁড়িয়েছে 6,84,108 জনে। অর্থাৎ ভিসা বন্ধের প্রথম 2 মাস বাদ দিয়েও ওমানে বাংলাদেশি কমেছে 35,000। বাংলাদেশিদের উপর ওমানের ভিসা নিষেধাজ্ঞাকেই এর প্রধান কারণ বলেই মনে করা হচ্ছে। এদিকে বাংলাদেশি কমলেও ওমানে অন্যান্য জাতীয়তার প্রবাসীর সংখ্যা লাফিয়ে বাড়ছে। চলতি বছরের মে পর্যন্ত ওমানে মায়ানমারের নাগরিক 102% বেড়ে হয়েছে 29,000। বেড়েছে পাকিস্তানি, মিশরীয় এবং তানজানিয়ান মানুষের সংখ্যা। অবশ্য নেপাল এবং ভারতীয় প্রবাসীদের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। অবশ্য এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশিদের উপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা থেকে কিছু নির্দিষ্ট শ্রেণীকে অব্যাহতি দিয়েছে ওমান। সিদ্ধান্ত অনুযায়ী ফ্যামিলি ভিসা ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোয় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক ও বিনিয়োগকারীদের ভিসার উপর থেকে। অফিসিয়াল ভিসা ও আর্থিক ক্ষমতা সম্পন্ন পর্যটকদের ভিসাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। আর এদিকে দেশ থেকে প্রবাসে গেছে 11,14,000 নারী কর্মী। গেল 15 বছরে 11,14,000 নারী কর্মীর বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। গতকাল জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, গত 15 বছরে অর্থাৎ 2009 সাল থেকে এ পর্যন্ত 11,14,312 জন নারী কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। আরেক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, বিদেশে যাওয়া নারী কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি নারী কর্মী গেছেন সৌদি আরবে। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিজি, মালয়েশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে নিয়মিতভাবে স্বল্প ও বিনা খরচে কর্মী পাঠানো হচ্ছে। আর এদিকে এবার বন্ধ হওয়ার ঝুঁকিতে ইতালির শ্রম বাজার। ইতালির ভিসা পেতে লাগছে 6 মাস থেকে 1 বছর। এরই মধ্যে ঢাকার দূতাবাসে আটকা পড়ে আছে 20,000 বাংলাদেশির পাসপোর্ট। 10 থেকে 12 লাখ টাকা খরচ করে নেওয়া অনেকের ওয়ার্ক পারমিটের মেয়াদও শেষ হয়ে গেছে। বাইরার মতে সময় মতো বৈধ কর্মী পাঠানো না গেলে ইউরোপের সবচেয়ে বড় এই শ্রম বাজারটি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। অবৈধ পথে অভিবাসন, শ্রম ভিসা কেনা বেচা সহ দুর্নীতির কারণে 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত টানা 10 বছর বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখে ইতালি সরকার।
2021 সালে পুরোদমে আবারও চালু হয় শ্রম বাজারটি। এরপর 2023 সালে প্রায় 16,500 বাংলাদেশি কর্মী দেশটিতে কর্মসংস্থানের সুযোগ পান। ফ্লুসি ডিক্রি এর আওতায় দেশটিতে বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে মোট 30,850 কর্মী নিয়োগের কথা, যার মধ্যে 18,000ই মৌসুমি। স্থানীয় প্রশাসনের যাচাই বাছাই প্রক্রিয়া শেষে সেসব কর্মীর জন্য নুল্লাউস্তা বা ওয়ার্ক পারমিট ইস্যু করা হলেও অভিযোগ উঠেছে ভিসার জন্য 6 মাস থেকে 1 বছর পর্যন্ত পাসপোর্ট আটকে থাকার। এতে করে দেশের বিভিন্ন জেলা থেকে ভিসা প্রত্যাশীদের মাসের পর মাস চক্কর কাটতে হচ্ছে গুলশানের ভিসা সেন্টার VFS এর দ্বারে। এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে উদ্বেগের কথা ঢাকার ইতালি দূতাবাসকে জানানো হয়েছে। আর এদিকে সুখবর দিল সৌদি আরব। তীব্র গরমে নয়, শীত ও বসন্তকালে হবে পবিত্র হজ। সৌদি আরবে এবার তীব্র গরম আবহাওয়ার মধ্যে পালিত হয়েছে পবিত্র হজ। গরমের তীব্রতায় রেকর্ড সংখ্যক হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে দেশটি জানিয়েছে আগামী বছর গ্রীষ্মে অনুষ্ঠিত হবে সর্বশেষ হজ। এরপর বসন্ত ও শীতে হজ পালিত হবে। সৌদি আরবের শুরা কাউন্সিলের সদস্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষক ডক্টর মনসুর আল মাজরু জানান, 2025 সালে গ্রীষ্মে হজ অনুষ্ঠিত হবে। এরপর 2026 সাল থেকে হজ বসন্তকালে অনুষ্ঠিত হবে। টানা 8 বছর বসন্তে পালিত হবে হজের যাবতীয় কার্যক্রম। এরপর শীতেও হজ অনুষ্ঠিত হবে। মূলত জলবায়ু পরিবর্তনজনিত কারণে এমনটি ঘটবে। তিনি বলেন, আগামী মৌসুমে গ্রীষ্মে হজ হবে, এরপর 8 বছর বসন্তে চলে যাবে হজের কার্যক্রম, তারপর শীতকালে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সারা বিশ্বের মুসল্লিরা আগামী বছর গ্রীষ্মে শেষ হজ পালন করবেন। এরপর জলবায়ু পরিবর্তনজনিত কারণে বসন্তকালে অনুষ্ঠিত হবে হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি গেজেটকে দেশটির আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসাইন আল কাহতানি বলেন, আমরা আগামী 17 বছর গ্রীষ্মকালে হজ প্রত্যক্ষ করব না, অর্থাৎ আগামী 17 বছর অন্য ঋতুতে হজের কার্যক্রম সম্পন্ন হবে। এমন ঘটার কারণ কি? হজের কার্যক্রম আরবি চন্দ্র মাস অনুসারে পালিত হয়। এ কারণে চন্দ্র মাসের হিসাব অনুসারে বসন্ত ও শীতকালে চলে যাবে হজের কার্যক্রম। আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসাইন আল কাহতানির বরাতে গালফ নিউজ জানিয়েছে, ঋতুকালীন সময়ে উল্লেখযোগ্যভাবে পরিবর্তনের ফলে চন্দ্র মাসের ক্যালেন্ডার প্রতি বছর 10 দিন পিছিয়ে যায়। ফলে প্রতি বছর হজের তারিখও 10 দিন পিছিয়ে যায়। হজযাত্রার সময় পরিবর্তন হলে এটি হজযাত্রীদের তীব্র গরম থেকে স্বস্তি দেবে বলেও জানান তিনি। এবার হজে যত হাজির মৃত্যু হয়েছে, চলতি বছর হজের মৌসুমে তীব্র গরমে সৌদিতে 1000-এর বেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মারা যাওয়া এসব হজযাত্রীদের বেশিরভাগ নিবন্ধিত ছিলেন না। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবছর পবিত্র মক্কা নগরীতে তাপমাত্রা প্রায় 52 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। চলতি হজের মৌসুমে তীব্র গরমে 1000-এর বেশি হজযাত্রী মারা গেছেন। তাদের অর্ধেকের বেশি ছিলেন অনিবন্ধিত হাজি। একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, চলতি বছর হজের মৌসুমে 658 জন মিশরীয় হাজি মারা গেছেন। তাদের মধ্যে 630 জনই ছিলেন অনিবন্ধিত। এছাড়া এবছর প্রায় 10টি দেশ 1081 জন হজযাত্রীর মৃত্যুর খবর জানিয়েছে। বৃহস্পতিবার এক আরব কূটনৈতিক জানান, আরাফাত দিবসের আগে নিরাপত্তা বাহিনী তাড়া করলে অনিবন্ধিত হাজিরা ক্লান্ত হয়ে পড়েন। তীব্র গরমে তারা নিস্তেজ হয়ে পড়েছেন। তিনি বলেন, এসব হজযাত্রী মৃত্যুর প্রধান কারণ ছিল উচ্চ তাপমাত্রা, যা উচ্চ রক্তচাপ ও অন্যান্য বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি করে। হজে গিয়ে নাগরিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়া, ভারত, জর্ডান, ইরান, সেনেগাল, তিউনেশিয়া, সুদান এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানও। তবে অনেক ক্ষেত্রে এইসব দেশ মৃত্যুর কারণ উল্লেখ করেনি। আর এদিকে এবার মারা গেছেন আলোচিত জল্লাদ শাহজাহান। দেশ জুড়ে আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 6 আসামি সহ 60 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জল্লাদ শাহজাহানের বোন ফিরোজা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাই বেশ কিছুদিন ধরে ঢাকার অদূরে হেমায়েতপুরে থাকতেন। রোববার রাতে তার বুকে ব্যথা শুরু হলে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তিনি মারা যান। এর আগে 1991 সালে আটক হওয়ার আগে ও পরে শাহজাহানের নামে মোট 36টি মামলা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি 34টি হত্যা মামলা রয়েছে। বিচার কাজে দেরি হওয়ার কারণে সাজা ছাড়াই তিনি 1991 থেকে 1995 সাল পর্যন্ত 4 বছর হাজতি হিসেবে কারাগারে থাকেন। 1995 সালে তার সাজা হয় 143 বছরের, পরে 87 বছরের সাজা মাফ করে তাকে 56 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ফাঁসি কার্যকর এবং সশ্রম কারাদণ্ডের সুবিধার কারণে সেই সাজা 43 বছরে নেমে আসে। দুটি মামলায় 5,000 টাকা করে 10,000 টাকা জরিমানা অনাদায়ে 6 মাস করে অতিরিক্ত 1 বছর জেল খেটে 32 বছর পর অবশেষে মুক্ত আকাশের নিচে শ্বাস ফেলার সুযোগ পান জল্লাদ শাহজাহান। আর এদিকে চা বিক্রি করে স্ত্রীকে নিয়ে বিশ্বের 26 দেশ ভ্রমণ। বিশ্ব ভ্রমণের নেশা অনেকেরই আছে, তবে সাধের সাথে সাধ্য মেলানো কঠিন। ভ্রমণের অন্যতম অনুষঙ্গ অর্থের যোগান ছাড়া বিদেশ ভ্রমণ তো দূরের কথা,
দেশেও ভ্রমণ করা কষ্টকর, তবে ইচ্ছে থাকলে যে কোনো কাজই করা সম্ভব, সেটি করে দেখিয়েছেন ভারতের এক চা বিক্রেতা। চা বিক্রি করেই স্ত্রীকে নিয়ে বিশ্বের ২৬ দেশ ঘুরেছেন তিনি। ওই চা বিক্রেতার নাম বিজয়ন। ভারতের কোচি শহরের বাসিন্দা তিনি। ১৯৬৩ সালে কোচি শহরে ফুটপাতে চা বিক্রি শুরু করেন। এরপর ব্যবসা ভালো চলায় দোকান খুলে বসেন বিজয়ন। কেরালার গান্ধীনগরের সেলিম রজন রোডে অবস্থিত শ্রী বালাজি কফি হাউস। বিজয়নের দোকানে কর্মচারী নেই, বিজয়নকে সহযোগিতা করেন স্ত্রী মোহনা। বিজয়ন মোহনা দম্পতি ইতিমধ্যে ২৬টি দেশ ঘুরেছেন। দোকানে বিক্রির টাকা থেকে প্রতিদিন ৩০০ রুপি করে জমিয়ে রাখেন বিদেশ ভ্রমণের জন্য। তবে প্রতিদিনের জমানো ৩০০ রুপি বাইরে যাওয়ার জন্য যথেষ্ট নয়, তাই ঘুরতে যাওয়ার জন্য ব্যাংকের দ্বারস্থ হতে হয় তাকে। জমানো টাকা ও ব্যাংক লোনের টাকা দিয়ে ঘুরেছেন সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, মালদ্বীপ, আমেরিকা, চায়না, আর্জেন্টিনা, থাইল্যান্ড সহ বিশ্বের ২৬টি দেশ। প্রতিবার বিদেশ থেকে ঘুরে আসার পর চা বিক্রি করেই ব্যাংক লোন পরিশোধ করেছেন তিনি। এই চা দোকানে প্রতিদিন প্রায় ৩০০ কাপ চা বিক্রি হয়। প্রতিটি কাপের দাম ৫ রুপি। গড়ে ১৫০০ রুপি আয় থেকেই ৩০০ রুপি জমিয়ে রাখেন বিদেশ ভ্রমণের জন্য। প্রথমে তারা ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতেন, এরপর স্ত্রী মোহনা স্বপ্ন দেখতেন বিদেশ ভ্রমণের। অনেকেই বলতেন এসব শুধু বড়লোকদের জন্য। এরপর বিজয়ন চেষ্টা করতে থাকেন বাইরে যাওয়ার জন্য। পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র গুছিয়ে নিয়ে ২০০৮ সালের পর থেকে ঘুরতে শুরু করেন নানা দেশ। বিদেশ ভ্রমণের শুরুটা করেছিলেন ব্যাংক লোন নিয়ে। এরপর এই ভ্রমণ পিপাসু দম্পতিকে নিয়ে পরিচিতজনেরা আলোচনা শুরু করেন। মুখে মুখে তাদের নাম চারপাশে ছড়িয়ে পড়লে তারা বিদেশ ভ্রমণের জন্য স্পন্সর পেতে শুরু করেন। একে একে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া ভ্রমণ করেন স্পন্সরের মাধ্যমে। ২০২১ সালে রাশিয়া ভ্রমণ করার পর পরলোক গমন করেন বিজয়ন। এখন দোকানটির দেখভাল করছেন স্ত্রী মোহনা। বিজয়নের মেয়ে চাকরি করায় অনেকটা সুবিধা হয়েছে মায়ের। এক টিভি সাক্ষাৎকারে বিজয়নের স্ত্রী মোহনা বলেন, অনেকেই আমাদের কাছে পরামর্শ চাই কিভাবে ঘুরতে যাবে। আমি তাদের টাকা জমাতে বলি। আমার নেক্সট বিদেশ যাওয়ার ইচ্ছে আছে জাপানে। পরিবারের সবাই মিলে সেখানে ঘুরতে যাব। আমার স্বামী আমায় শিখিয়েছে স্বপ্ন থেমে থাকে না। নির্মাতা এম মোহনান চা বিক্রেতা বিজয়ন এবং তার স্ত্রী মোহনাকে নিয়ে অদৃশ্য ডানা নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন, যা ২০১৮ সালে নন ফিকশন শাখায় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পুরস্কার জিতে নিয়েছিল। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।